একটা ম্যাচ খেলার জন্য দুটি করে দলের দরকার হয়। যেমন আমরা আরসিবি ভার্সেস পাঞ্জাব, আজকে খেলা আছে তোমাদের আরসিবি ভার্সেস পাঞ্জাব। ওকে, তাহলে এই আরসিবি ভার্সেস পাঞ্জাবের দুটো দল একটা ম্যাচ খেলবে তার জন্য। হ্যালো 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 মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে তোমাদের ক্লাস 11 এর এই সমবায় অর্থাৎ পারমুটেশন কম্বিনেশন যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, বিন্যাস সমবায়, তার সমবায়ের আজকে এমসিকিউ পার্ট অর্থাৎ কনসেপ্ট বুঝিয়েছি। এমসিকিউ আমি 1 থেকে 10টা অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি। ওকে, কনসেপ্ট প্লাস এমসিকিউ অঙ্ক তোমাদের 10টা করিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে, অর্থাৎ আগের ভিডিওটা অবশ্যই দেখবে, তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখো যারা 11 এ পড়ছো তারা অনেকে আমাকে কমেন্ট করছো স্যার তাড়াতাড়ি ভিডিও দিন, স্যার পরে ওগুলো করান। দেখো, আমি তোমাদেরকে সত্যি চাইছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিওগুলো দিতে, কিন্তু সত্যি কথা বলতে আমার অনেক অফলাইনে ব্যাচ, সেগুলো পড়াতে আমি একদমই টাইম পাই না, আর ক্লাস 12 ভিডিও করতে হয়। ঠিক আছে, তো আমি যতটা পসিবল, কারণ অক্টোবরের 8 তারিখে তোমাদের পরীক্ষা ফার্স্ট সেম, তো আমি যতটা পসিবল তাড়াতাড়ি আমি তোমাদেরকে আমি ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো আজকে কথা না বলে অঙ্ক করি। তার আগে বলি এই ভিডিওটা একদম সম্পূর্ণভাবে দেখবে, কারণ এই কম্বিনেশনের অঙ্কগুলো এমসিকিউ গুলো মোস্ট ইম্পর্টেন্ট। 1 থেকে 10 প্লাস কনসেপ্ট, এমসিকিউ 1 থেকে 10 এবং কনসেপ্ট আমি তোমাদের বুঝিয়েছি। কোন বই থেকে এমসিকিউ? এসএন দে বই থেকে তোমাদের এমসিকিউ করিয়েছি। ঠিক আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে দেখো 11 থেকে হবে। 11 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। এই 11 নম্বর অঙ্কটা পড়ার জন্য এখানে বোঝাতে হবে যে সমান্তর প্রগতি। দেখো এখানে সমান্তর প্রগতি আছে, বলছে সমান্তর প্রগতি ব্যাপারটা এখানে লাগবে, একটু বুঝতে হবে, না 11 নম্বর অঙ্কটা পারবে না। এই সমান্তর প্রগতি কি জিনিস, এটা তোমাদের সেম 2 তে আছে, অর্থাৎ সেমিস্টার 2 তে গিয়ে এটা আছে। ঠিক আছে, এখানে তোমাদের সেমিস্টার 1 এর সিলেবাসটা নেই, এটা একটা চ্যাপ্টার নাম সমান্তর প্রগতি, একটা পার্ট, যে পার্টটা আমাদের সেম 2 তে আছে। তাহলে সেটা সম্পর্কে একটু জেনে নাও, ডিটেইলস পরে করব। বলছে সমান্তর প্রগতি কি জিনিস একটু দেখো, শুধু এইটুকু মাথায় রাখবে, অল্প একটু জিনিস। বাকিটা আমরা কোথায় করবো বলতো, বাকিটা আমরা যখন আমরা ওই সেম 2 তে পড়বো তখন ডিটেইলস এই সমান্তর প্রগতির সম্পর্কে পড়বো। সমান্তর প্রগতি ইংলিশটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেস, অর্থাৎ সংখ্যা বলে এপি। এই যে সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি এর ইংলিশ নাম কি? এর ইংলিশ নাম হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেস, বা সংক্ষেপে এপি বলা হয়। কি বলা হয়? এপি। ওকে, তাহলে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেস বা এপি, এটা কি জিনিস? বলছে যে কোনো 3টি নাম্বার বা সংখ্যা, লাইক এক্সাম্পল করলাম এ বি সি, এই 3টে সংখ্যা বা নাম্বার এরা যদি সমান্তর প্রগতিতে থাকে অর্থাৎ এপি তে থাকে, এটা কি করে থাকবে, কি জিনিস, কেন থাকবে, আমি ডিটেইলস তোমাদের কিন্তু সেম 2 তে গিয়ে পৌঁছাবো। অবশ্যই এইটুকু মাথায় রেখে এই অঙ্কটা করার জন্য। ঠিক আছে, ডিটেইলস হবে কিন্তু সেম 2 তে, এটা ডিটেইলস, এটা পড়তে হবে, তখন আমরা করাবো। এখন এইটুকু জানলে অঙ্কটা আমরা করতে পারবো, এইটুকু জানতে হবে, বেশি কিছু এখন জানতে হবে না। বলছে 3টি নাম্বার বা সংখ্যা, একটা এ বি সি, এটা যদি এপি তে থাকে, এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেস বা সমান্তর প্রগতি থাকে, তাহলে আমরা সহজে একটা জিনিস বলতে পারি। কি বলতে পারি বলতো, এটা এ প্লাস সি ইকুয়াল টু 2 ইন্টু বি, অর্থাৎ ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম ইকুয়াল 2 ইন্টু মিডল টার্ম। দেখো 3টে টার্ম ছিল, 1টা 2টো 3টে, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ছিল। তাহলে ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম ইকুয়াল টু 2 ইন্টু মিডল টার্ম। এটা যে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। কার ফর্মুলা এটা? এটা সমান্তর প্রগতির ফর্মুলা। বলছে ত্রিকোণ 3টি নাম্বার বা সংখ্যা যদি এপি তে থাকে, আমি ধরলাম এ বি সি 3টি সংখ্যা বা নাম্বার এপি তে আছে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম অর্থাৎ এ প্লাস সি ইকুয়াল টু 2 ইন্টু মিডল টার্ম অর্থাৎ 2বি। এটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এপি। কি করে আসলো, কেন আসলো, এটা আমি তোমাদেরকে সেম 2 তে গিয়ে প্রমাণ করে দেবো। ঠিক আছে, ওখানে এপি আর জিপি বলে একটা চ্যাপ্টার আছে, সেগুলো দিয়ে প্রমাণ করে দেবো। ঠিক আছে, আজকে তো এই অঙ্কটা 11 নম্বর অঙ্কটা কি বলেছে? 11 নম্বর অঙ্কটা বলেছে যে, বলছে NC4 NC5 NC6, বলছে 11 নম্বর অঙ্কটা বলেছে এই 3টে টার্ম কি কি বলছে, NC4 NC5 NC6, বলছে এই 3টে টার্ম যদি এপি তে থাকে অর্থাৎ সমান্তর প্রগতি থাকে। কোথায় আছে বলো তো? এপি তে আছে। এপি মানে সমান্তর প্রগতিতে আছে, যেটা আমি এখানে বোঝালাম। ওকে, যে 3টে টার্ম যদি এপি তে থাকে কি বলতে পারে? ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম 2 ইনটু মিডল টার্ম। এখানে পরিষ্কার বলেছে যে এই 3টে টার্ম যদি এপি তে থাকে তাহলে কি বলতে পারে বলো? ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম অর্থাৎ এটা প্লাস এটা, অর্থাৎ বলতে পারে দেখো NC4 প্লাস NC6 ইকুয়াল টু 2 ইনটু মিডল টার্ম, মানে এটা 2 ইনটু NC5, এটা আমরা বলতে পারি। পরিষ্কার বুঝতে পারলাম আমার কথা? এখন ক্লিয়ার হয়েছে কেন এটা লিখতে পারলাম? কারণ এই 3টে টার্ম এপি তে আছে, আর এপি তে থাকলে তো কন্ডিশন বলে দিলাম। সেম ভাবে এখানে দেখলাম দেখো, এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম কোথায় আছে? এপি বা সমান্তর প্রগতিতে আছে। তার মানে বলতে পারি দেখো ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম এটা প্লাস এটা, তাহলে ইজ ইকুয়াল টু 2 ইনটু মিডল টার্ম। আশা করি এইটুকু সবার ক্লিয়ার হয়েছে। ওকে, এবার বোথ সাইডে NC5 দিয়ে ডিভাইড করে দাও। বোথ সাইডে কি বলো? NC5 দিয়ে ডিভাইড করলে কি হবে দেখো, NC4 বাই NC5 প্লাস
NC6 ইকুয়াল টু 2 ইন্টু NC5 ডিভাইড করলে কেটে যাবে ও বাই NC5 কি করলাম দেখো তো বোথ সাইডে NC5 দিয়ে ডিভাইড করে দিলাম। এটা কি ক্লিয়ার বুঝতে পেরেছো? দেখো কি করলাম এই NC5 কেটে গেল মানে কি বোথ সাইডে NC5 দিয়ে ডিভাইড করলাম NC4 বাই NC5 NC6 বাই NC5 আর NC5 কেটে গেল। ওকে বোথ সাইড ডিভাইড করলাম কেন করলাম স্যার এখন বুঝতে পারবে দেখো। আচ্ছা এটাকে লিখতে পারি দেখো তো আমি NC4 কে লিখতে পারি 5 মাইনাস 1 এই 4 কে লিখতে পারি দেখো তো 5 মাইনাস 1 ডিভাইড বাই কি ছিল NC5 এখানে দেখো তো কি আছে বাই 5 কে বলতে পারি 6 মাইনাস 1 এটাকে বলতে পারি আমরা একবার পরিষ্কার দেখে নাও আমি কি করলাম একবার পরিষ্কার দেখে নাও কি করলাম দেখো বোথ সাইড NC5 দিয়ে ডিভাইড করলাম NC5 এর রাইট হ্যান্ড সাইডটা কেটে গেল। আবার এই যে এটা NC4 কে লিখলাম NC5 মাইনাস 1 আর NC5 লিখলাম 6 এর 3 রাখলাম 5 কে লিখলাম 6 মাইনাস 1 কেন লিখলাম স্যার এর একটা ফর্মুলাকে অ্যাপ্লাই করাবো কি ফর্মুলা দেখো আমরা একটা ফর্মুলা জানি কি ফর্মুলা দেখো ফর্মুলা জানি যে NCR বাই NCR মাইনাস 1 করে কি লিখতে পারি বলো n মাইনাস r প্লাস 1 বাই r এটা একটা ফর্মুলা ছিল তাহলে সেই ফর্মুলাকে এখানে অ্যাপ্লাই করাবো দেখো তো এখানে যদি সেই ফর্মুলাকে অ্যাপ্লাই করাই স্যার সেই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে স্যার কিন্তু দেখো সেই সূত্রে অ্যাপ্লাই হচ্ছে কিন্তু উল্টো আছে দেখো তো NCR বা উপরে NCR মাইনাস 1 এই সূত্র উল্টানো আছে না সূত্রটাকে এই সূত্রটা এখানে আছে দেখো তো NCR বাই NCR মাইনাস 1 উল্টানো আছে তার মানে এটা উল্টা দিতে হবে r বাই এটা হবে তো এই সূত্রটা এখানে আছে বাট উল্টানো আছে এই সূত্র এখানে লেখা আছে উল্টানো আছে দেখো আগে NCR হতো তারপর বাই NCR মাইনাস 1 হতো যেহেতু উল্টানো আছে তাহলে এই মানটা কত হবে উল্টে যাবে আর উপরে এটা নিচে হবে এর মানে কত হবে দেখো তো r বাই অর্থাৎ r মানে কি 5 বাই n মাইনাস এর প্লাস 1 অর্থাৎ n মাইনাস 5 প্লাস 1 দেখো এই সূত্রটাকে আমি কিন্তু উল্টো লিখলাম আর উপরে এটা নিচে কেন বলো তো এটা উল্টানো ভাবে ছিল NCR বাই NCR মাইনাস 1 তাই না উল্টো লিখলাম প্লাস এটার দিকে দেখো এটাকে সাজানো হয়েছে NCR বাই NCR মাইনাস 1 উপরে এটা নিচে এটা দেখো তো সে সাজানো হয়েছে তাহলে কি হবে বলো তো উপরে হবে n মাইনাস r প্লাস 1 বাই r ইকুয়াল টু 2 কার কথা বুঝতে সমস্যা এনি কোশ্চেন কার কোনো সমস্যা আছে ভালো করে বুঝে যাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক এইরকম এই অঙ্কটা বুঝে গেলে এরকম সেম টাইপের আরেকটা অঙ্ক আছে অঙ্ক নাম্বার 31 সেই অঙ্কটা সহজে করতে পারবে ঠিক আছে ক্লিয়ার এটা এবার এটা সিম্পলিফাই করে কি হবে দেখো তো 5 বাই n মাইনাস 4 প্লাস n মাইনাস 5 বাই 6 ইকুয়াল টু 2 আশা করি ক্লিয়ার তোমাদের ওকে আর একটু এলসিএম করে কোনো গুণ করো কত হবে দেখো তো এলসিএম হবে 6 ইনটু n মাইনাস 4 কত হবে 30 প্লাস এটা গুণ করে কত হবে দেখো তো এটা গুণ করা হবে n স্কয়ার মাইনাস 5 9n প্লাস 20 ইকুয়াল টু 2 আশা করি ক্লিয়ার হয়েছে কার কোনো কোশ্চেন আছে নেই করে দেখো এদিকে করছি আমি এটা বুঝিয়ে দিচ্ছি দেখো এবার কি বলতে পারি দেখো এরপর লাইন বলতে পারি এটা বলতে পারি দেখো 30 আচ্ছা এভাবে বলতে n স্কয়ারটা আগে লিখে দেখো n স্কয়ার 30 আর 20 করলে 50 মাইনাস 9n ইকুয়াল টু এটা কোন করে হবে দেখো তো সজন্য 12 দিয়ে গুণ করে দেখো 12n মাইনাস 4 12 48 ওকে আচ্ছা এদিক ওদিক করলে লিখো তো কি হবে দেখো তো n স্কয়ার মাইনাস 12 আর 9 যোগ করে কত হবে বলো তো এটা হবে 21n আচ্ছা এটা করলে হবে প্লাস 98 ইকুয়াল টু 0 বোঝার চেষ্টা করো কি করলাম দেখো একবার সবাই ক্লিয়ার কিনা বলো বুঝতে পারলে বা পারোনি বলো বুঝতে পারছো সবাই সবাই ক্লিয়ার তো এবার দেখো এটা যদি মিডল টার্ম করি আমি তাহলে হবে দেখো তো n স্কয়ার মাইনাস এটা 21n কে বলতে পারি 14 মাইনাস 7n প্লাস 98 ইকুয়াল টু 0 বলতে n কমন নিলে n মাইনাস 14 মাইনাস 7 কমন নিলে হবে দেখো n মাইনাস 14 এখানে হবে দেখো n মাইনাস 14 ইন্টু n মাইনাস 7 ইকুয়াল টু 0 এখানে পরিষ্কার বলতে পারি বলো তো
n ইকুয়াল টু 14 আর অথবা n ইকুয়াল টু 7। দুটো অ্যান্সার বেরিয়েছে। তো n এর মান কত দেওয়া আছে দেখো, n এর মান কত দেওয়া আছে দেখো, n এর মান দেওয়া আছে দেখো অপশন বি সি 7 দেওয়া আছে দেখো। 14 কিন্তু n এর মান দেওয়া নেই, n এর মান কত দেওয়া আছে 7, তাহলে n এর মান 7 বি অপশন আছে রাইট অ্যান্সার। দেখো n এর মান কত হবে, n ইকুয়াল টু 7 হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি রাইট অ্যান্সার। n এর মান কত হবে 7 হবে। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? n এর মান হবে 7, অপশন বি। ওকে, তো এইভাবে আমরা 31 নম্বর যে অঙ্কটা আছে 31 নম্বর অঙ্ক, এই সেম ভাবে আমরা 31 নম্বর অঙ্কটা করে ফেলবো 31। ঠিক আছে, এই সেম ভাবে আমরা 31 নম্বর অঙ্কটা করে ফেলবো তোমরা। ঠিক আছে, 11 হলো। পরে অঙ্ক দেখো, দেখো 11 হলো। 12 নম্বরটা খুবই সিম্পল কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 12 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসবে। বলছে একটি বৃত্তের উপস্থিত 7টি বিন্দু যোগ করলে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হবে। একটি বৃত্তের উপস্থিত 7টি বিন্দু যোগ করলে কত ত্রিভুজ উৎপন্ন করবে। এর মানে কি, একটি বৃত্ত দেওয়া আছে, পরিষ্কার একটা বৃত্ত বলেছে, বলছে এই বৃত্তের মধ্যে যদি 7টি বিন্দু থাকে তাহলে 7টি বিন্দু দিয়ে কতগুলো ত্রিভুজ উৎপন্ন করতে আমরা পারবো। কোশ্চেন বলছে এই বৃত্তের 7টি বিন্দু দিয়ে কতগুলো ত্রিভুজ আমরা উৎপন্ন করতে পারবো। দেখো বৃত্ত এটা, এই 7টি বিন্দু বলেছে, 7টি বিন্দু হলে এটা এখানে বৃত্ত আছে, বিন্দু এখানে বিন্দু আছে, বিন্দু আছে, বিন্দু আছে, বিন্দু বিন্দু। এই যে 7টি বিন্দু আমি বললাম, এই 7টি বিন্দু দিয়ে বলছে কতগুলো ত্রিভুজ উৎপন্ন করা যাবে। তো বেসিক কনসেপ্টকে যদি তোমরা ইউজ করো তাহলে ত্রিভুজ উৎপন্ন করতে গেলে কি লাগবে দেখো তো। আমি ধরলাম এই 7টি বিন্দু ত্রিভুজ উৎপন্ন করতে, দেখো তো এটা এটা এটা, দেখো এই যে ত্রিভুজটা উৎপন্ন হতে গেল, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো, দেখো তো এই যে ত্রিভুজটা উৎপন্ন হওয়ার জন্য কটা বিন্দুর প্রয়োজন হয়েছে বলো তো। এই ত্রিভুজটা উৎপন্ন হওয়ার জন্য দেখো 3টি বিন্দুর প্রয়োজন হয়েছে। দেখো তো একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু। আবার যে কোনো ত্রিভুজ উৎপন্ন করো, এই ত্রিভুজ উৎপন্ন করো, দেখো তো এখানে একটা দিলাম। বলতে এই ত্রিভুজ উৎপন্ন হওয়ার জন্য কটা বিন্দু প্রয়োজন হয়েছে, একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু না। তাহলে যে কোনো ত্রিভুজ উৎপন্ন হওয়ার জন্য 3টি করে বিন্দু দরকার। কটা বিন্দু দরকার, 3টি বিন্দু দরকার। তাহলে টোটাল বিন্দু কটা, 7টি। টোটাল বিন্দু আছে 7টি, আর এক একটা ত্রিভুজ উৎপন্ন করার জন্য কটা বিন্দু দরকার, 3টি করে। তাহলে 7টি বিন্দুর মধ্যে 3টি করে বিন্দু নিয়ে কতগুলো ত্রিভুজ তৈরি করতে পারবো। উত্তর হবে কত, 7C3। ভালো করে বোঝো, টোটাল বিন্দু 7টা, আর এক একটা ত্রিভুজ উৎপন্নের জন্য কটা করে বিন্দু দরকার, 3টে। তাহলে 7টি বিন্দুর মধ্যে 3টি করে বিন্দু নিয়ে কতগুলো ত্রিভুজ তৈরি করতে পারবো স্যার, 7C3। এটা অ্যান্সার, অ্যান্সার হবে 7C3। দেখো অ্যান্সারটা অনলাইনে বই করে নাও। 7C3 মানে কত হবে, সবাই ক্লিয়ার তো? এটা কেন হলো 7C3, টোটাল বিন্দু 7টা, আর এক একটা ত্রিভুজ তৈরি করার জন্য 3টি করে বিন্দু দরকার। তাহলে কতগুলো ত্রিভুজ তৈরি করতে পারবো, 7C3। এটা কত হবে দেখুন, সূত্রের ভ্যালু কত হবে, 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল, কত 7 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। সবাই ক্লিয়ার? কি কাটছে দেখো, 4 ফ্যাক্টোরিয়াল কাটছে, এখানে 3 দিয়ে কাটলে কত হবে 2, এই 2 কাটলাম, তাহলে কত হলো দেখো তো, 5 7 35, 35টি ত্রিভুজ উৎপন্ন করতে পারবো। সবাই ক্লিয়ার? 35 অপশন আছে, 35 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কার কোনো কোশ্চেন আছে দেখে নাও। সবার কি ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে 7C3 কেন হলো? কারণ টোটাল বিন্দু ছিল 7টি এবং একটা ত্রিভুজ উৎপন্ন করার জন্য 3টি করে বিন্দু দরকার হবে। তাহলে আমাকে বলো স্যার, 7টা বিন্দু থেকে 3টি করে বিন্দু নিয়ে কতগুলো ত্রিভুজ উৎপন্ন করতে পারবো স্যার, 7C3। যেটা উত্তর বেরোলো কত, 35, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার সবার? অঙ্ক নম্বর 12 সবার ক্লিয়ার। 13 নাম্বারটা দেখো, 13 কি বলেছে, 13 ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। বলছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা বাহুর সংখ্যা 3 গুণ হলে n এর মান কত। ভালো করে শুনবে। বলছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, 13 নাম্বারটা। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ মানে একটা বহুভুজ যার বাহুর সংখ্যা কত হচ্ছে n। তা n সংখ্যক তো আমি দেখাতে পারি না, আঁকতে পারি না, তাহলে আমি একটা ষড়ভুজ এঁকে দেখাচ্ছি। দেখো এটা একটা বহুভুজ যার বাহুর সংখ্যা কত আছে বলো, 6টা আছে, 1 2 3 4 5 6টা আছে।
এরকম বলছে n সংখ্যক বহুভুজ হবে। ওকে, তাহলে বলো এই n সংখ্যক বহুভুজের টোটাল যদি আমি সরলরেখা আঁকতে চাই, তাহলে বলো আমরা কর্ণ সহজে সরলরেখা আঁকি। বলো একটা কর্ণ হয়, তাই তো? কটা কর্ণ আছে? 6টা কর্ণ আছে। ষড়ভুজের ক্ষেত্রে 6টা কর্ণ আছে, তাই না? তাহলে বলো এক একটা যদি আমি লাইন টানি, সেটা বাহু হোক অথবা কর্ণ হোক, তার মানে কি হবে? এটা হবে, এটা একটা হলো, তারপর এটা একটা হবে, তাই না? এটা একটা হবে, এটা একটা হবে, তাই না? তারপর এটা একটা হবে, এটা একটা হবে, এটা একটা হবে, তাই তো? একটা প্রত্যেকটা লাইন তো দেখো, এটা একটা লাইন, এটা একটা লাইন, প্রত্যেক লাইন থেকে একটা। তাহলে আমার কথা হচ্ছে বলো এই যে n সংখ্যক বাহু যদি থাকে, তাহলে কর্ণ থাকবে কত? n সংখ্যক থাকবে, দেখো 6টা বাহু তো, 1 2 3 4 5 6টা। কর্ণ কটা আছে দেখো, 1 2 3 4 5 6। তাহলে 6টা বাহু হলে 6টা কর্ণ থাকবে। আগে বলো এক একটা বাহু বা সরলরেখা টানার জন্য কটা করে কর্ণ দরকার? 2টো করে কর্ণ না স্যার? কেন স্যার? দেখুন তো স্যার, এই যে বাহুটা দেখো, এই বাহুটা যদি টানতে চাই আমি, এই বাহুটা, তাহলে কটা কর্ণ দরকার? একটা কর্ণ, 2টো কর্ণ না? আমি যদি এই বাহুটা ধরে যাই, এই বাহুটা দেখো, অন্য কালে দেখাচ্ছি আমি যদি এই বাহুটা টানতে চাই, এই বাহুটা, কটা কর্ণ? একটা কর্ণ, 2টো কর্ণ দরকার না স্যার? আমাকে বলো স্যার, এক একটা সরলরেখা যখন টানবে এখানে, সে কর্ণ হোক, সে এই কর্ণ হোক, অথবা এই বাহু হোক, অথবা এই বাহু হোক, কত করে কর্ণ দরকার স্যার? একটা, 2টো কর্ণ না স্যার? ক্লিয়ার? তাহলে বলো স্যার, এই n সংখ্যক যখন কর্ণ থাকবে, n সংখ্যক বাহু বিশিষ্ট, এটুকু যদি ক্লিয়ার হয় স্যার, এখান থেকে আমরা n এর মান বের করবো। দেখো কি করে, দেখো দেখো স্যার, বলো স্যার এখানে n এর মান কি করে বের করবো? দেখো বলতে পারি, দেখো nc2 ইকুয়াল টু 3n প্লাস n, nটা ওদিকে পাঠিয়ে দিলাম। তাহলে nc2 মানে কি স্যার? দেখুন তো, n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4n না স্যার? সবাই ক্লিয়ার? ওকে, এখান থেকে স্যার দেখো n ফ্যাক্টোরিয়াল বলতে পারি, n ফ্যাক্টোরিয়াল মানে বলতে পারি কি, দেখো n ফ্যাক্টোরিয়াল মানে বলতে পারি পরিষ্কার করে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টর। এই n ফ্যাক্টোরিয়ালকে বলতে পারি n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4n। সবাই ক্লিয়ার? স্যার কি কি কাটছে দেখো তো স্যার, n মাইনাস 1 n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কাটলো, এখান থেকে একটা n আর এই n কাটলো, কি পড়ে থাকছে দেখো একবার, n মাইনাস 1 ইকুয়াল টু কোন কোন করলে 8, কি পড়ে থাকছে দেখো, এখানে লিখছি দেখো, পড়ে থাকবে দেখো তো, n মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু 4। তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 8, কোন কোন করো, তাহলে n ইকুয়াল টু 9। n এর মান কত হলো? n এর মান হলো 9। তাহলে আমাকে বলতে বলেছি কি বলতো, n এর মান কত হবে? n এর মান হবে 9, অপশন ডি। কত নম্বর অপশন আছে? অপশন ডি। দেখুন একবার, n এর মান হবে 9, অপশন ডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার টোটাল সরলরেখা এটা, আর টোটাল সরলরেখা থেকে যদি বাহুগুলোকে বাদ দিয়ে তাহলে কর্ণের সংখ্যা পাবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, এইভাবে আমরা আরো অঙ্ক করব। ওকে, সবাই ক্লিয়ার হয়েছে? এটা সবাই বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। ওকে, পরের অঙ্ক 14 নম্বরটা দেখো, 14 কি বলেছে দেখো একবার, একটি বৃত্তের উপর 21টি বিন্দু আছে, ওই বিন্দুগুলি দ্বারা কতগুলি জ্যা অঙ্কন করা যায়? খুব সিম্পল অঙ্ক। দেখো 14 নম্বরটা বলছে একটি বৃত্তের উপর 21টি বিন্দু আছে। কটা বিন্দু আছে? 21টি। কটা বিন্দু আছে? 21টি। একটি, দুটো, তিনটে, চারটে, পাঁচটি, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। কটা বিন্দু আছে বলো তো? 21টি বিন্দু আছে। কটা বিন্দু? টোটাল বিন্দুর সংখ্যা হচ্ছে 21টি। আচ্ছা বলো স্যার, বলছে ওই বিন্দুগুলি দিয়ে কতগুলি জ্যা অঙ্কন করা যাবে? আচ্ছা জ্যা মানে কি স্যার বলো তো? জ্যা মানে এটাকে জ্যা বলি না স্যার? দেখো তো, এটাকে জ্যা বলি কিনা বলো তো একটা বৃত্তের? আচ্ছা স্যার, এই জ্যাটা অঙ্কন করার জন্য স্যার কটা বিন্দুর প্রয়োজন হলো? এই জ্যাটা অঙ্কন করার জন্য দেখো তো পরিষ্কারভাবে দুটো বিন্দুর প্রয়োজন, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তাই না? তাহলে যে কোনো একটা জ্যা অঙ্কন করার জন্য দুটো করে বিন্দু প্রয়োজন হয়, এটা অথবা এটা, দেখো দুটো বিন্দু, এটা অথবা এটা, দুটো বিন্দু। যে কোনো একটা জ্যা অঙ্কন করার জন্য আমাদের দুটো করে বিন্দু প্রয়োজন হয়। তাহলে স্যার জ্যা অঙ্কন করার জন্য দুটো করে বিন্দু প্রয়োজন হয়। আচ্ছা টোটাল বিন্দু কতগুলো? টোটাল বিন্দু 21টা। টোটাল বিন্দু কত? টোটাল বিন্দু 21। টোটাল বিন্দু হচ্ছে 21। আর এক একটা জ্যার জন্য কটা করে বিন্দু দরকার হয়? দুটো। তাহলে টোটাল যতগুলো জ্যা হবে 21c2। স্যার টোটাল কতগুলো জ্যা আমাদের অঙ্কন করা যাবে স্যার? 21c2। অর্থাৎ টোটাল গুলো আমাদের জ্যার সংখ্যা হচ্ছে 21c2। 21c2 কতগুলো তোমার কথা হয় দেখো, এটা হবে দেখো 21 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 21 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল। এটা সূত্র কত হয় দেখো,
21 ইন্টু 20 ইন্টু 19 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 মানে 2, আর এটা মানে করে হবে 19 ফ্যাক্টোরিয়াল। ওকে, কাটাকাটি করো, এটা কাটলে হবে 10, অ্যান্সার কত হবে 210 ডিগ্রি। তাহলে কতগুলো যে অঙ্কন করা যাবে 210টি। কেন মাথায় রাখবে, এটা কেন হলে আরেকবার বলে দিচ্ছি। টোটাল বিন্দু 21টা এবং 21টা বিন্দুর মধ্যে থেকে দুটি করে বিন্দু নিয়ে কতগুলো যে অঙ্কন করা যাবে 21 C2। আচ্ছা দুটি করে কেন স্যার? কারণ এক একটা যে অঙ্কন করার জন্য দুটি করে বিন্দু আমাদের দরকার, তাই 21 C2 হবে অ্যান্সার। 21 C2 মানে 210। অপশন কত আছে দেখো, 14 নম্বর 210, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, 15 নাম্বারটা দেখো। 15 নাম্বারটা কি বলছে দেখো, একটা বহুভুজের বাহু সংখ্যা 100 হলে বহুভুজটির কর্ণের সংখ্যা কত? খুব সিম্পল, একটু আগে বলে দিলাম। একটা বহুভুজের বাহু সংখ্যা 100 হলে কর্ণের সংখ্যা কত? আচ্ছা বাহু সংখ্যা যদি 100 হয় কর্ণের সংখ্যা কত? আচ্ছা বলো, বাহু সংখ্যা যদি 100 হয় তাহলে টোটাল সরলরেখা কতগুলো হবে বলো স্যার? আচ্ছা বাহু সংখ্যা যদি 100 হয় তাহলে টোটাল সরলরেখা কত হবে? কর্ণের সংখ্যা বের করো, সরলরেখা বের করো। সরলরেখা হবে কত? 100 C2 না? একটু আগে আমি তোমাদের এন দিয়ে বুঝিয়েছিলাম, NC2, অর্থাৎ 100টা বাহুর মধ্যে থেকে দুটি করে কর্ণ নিয়ে কতগুলো বাহু তৈরি করা যাবে? 100টা বাহু আছে মানে কি 100টা কর্ণ আছে, তাহলে 100টা কর্ণের মধ্যে থেকে দুটি করে কর্ণ নিয়ে কতগুলো বাহু তৈরি করতে হবে? 100 C2, 100 হবে, সরি 100 C2 হবে স্যার দেখো, তাই না? কারণ এক একটা বাহু তৈরি করার জন্য দুটি করে কর্ণ দরকার, তাহলে 100টা কর্ণের মধ্যে দুটি করে কর্ণ নিয়ে বাহু কতগুলো তৈরি করতে হবে? 100 C2। ওকে, এবার স্যার এগুলি এই যে বাহু টোটাল সরলরেখা হলো, এর মধ্যে কর্ণ আছে আর বাহু আছে। আমি একটু আগে 13 নম্বর অর্থাৎ সরি হ্যাঁ 13 নম্বর অঙ্কটা বোঝালাম, সেম অঙ্ক এটা, এন এর জায়গায় 100 দিয়েছি। আচ্ছা কর্ণের সংখ্যা কত হবে তাহলে? কর্ণের সংখ্যা কত হবে বলতো? কর্ণের সংখ্যা কত হবে বলো? এই টোটাল সরলরেখা থেকে আমরা বাহুগুলোকে বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে? 100 C2 মাইনাস হবে 100। মনে আছে এর আগের অঙ্কটা আমি এন কে বাদ দিয়েছিলাম, মনে আছে কি? এটা বললেন এন মাইনাস করে দিলাম আমি, তাহলে টোটাল কর্ণের সংখ্যা কত হবে? এখানে লিখছি, দেখতে পাচ্ছ না লাইটের জন্য, এখানে দেখো হবে 100 C2 মাইনাস 100। কেন মাইনাস 100 করলাম বলো তো স্যার? এই মাইনাস 100 কেন করলাম? একটু আগে এই আগের অঙ্কটা 13 নম্বর অঙ্কটা মাথায় আছে তোমাদের? আমি বলেছিলাম না NC2 মাইনাস n করেছিলাম কর্ণের সংখ্যা। কেন? কারণ n সংখ্যক বাহু ছিল, বাহুকে মাইনাস করেছিলাম, আর বাহুকে মাইনাস করলে কি সরলরেখা থেকে বাহুকে মাইনাস করলে কর্ণগুলো পড়ে থাকবে। সেম টু সেম স্যার, এখানে 100টা বাহু ছিল স্যার, আর এই 100 C2 হচ্ছে টোটাল সরলরেখা, আর টোটাল সরলরেখা থেকে বাহুগুলোকে মাইনাস করলে কর্ণের সংখ্যা পড়ে থাকবে। এটা উত্তর চেয়েছে। এটা ক্যালকুলেশন করে কত হয় দেখো, এটা কি হবে দেখো, 100 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 100 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 100। ক্যালকুলেশন করার কথা হয় 100 ফ্যাক্টোরিয়াল মানে কি 100 ইন্টু 99 ইন্টু 98 তার ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 98 তার ফ্যাক্টোরিয়াল। কি কাটছে স্যার? এটা কাটছে। আচ্ছা মাইনাস 100 ছিল, সরি, তাহলে কত হয় স্যার? ক্যালকুলেশন করে দেখো সব হবে 100 কমন যাবে, পড়ে থাকবে 99 মাইনাস 2 মাইনাস 1, তাই তো? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো তো একবার, 100 ইন্টু 99 মাইনাস 2 বাই 2। ওকে, এটা 97 হবে, এটা কাটলে হবে 550 ইন্টু 97। এটা গুণ করলে অ্যান্সার পেয়ে যাবে। গুণ করলে কত হয় দেখো তো, হ্যাঁ গুণ করলে হবে দেখো 5 7 35, 5 7 35, 5 3, 5 45, 48, 4850 অ্যান্সার আছে। 4850, 4850, অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখে নাও, অপশন এ ইজ রাইট অ্যান্সার 4850। আর কোনো কোশ্চেন আছে দেখে নাও, এনি কোশ্চেন? ভেরি সিম্পল 13 নম্বর কোশ্চেন, আর এই কোশ্চেনটা সেম টাইপের ছিল। হ্যাঁ ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো স্যার 16 নম্বর অঙ্কটা কি আছে বলো? 16 নম্বর অঙ্কটা একটু বড় আছে, তো 16 নম্বর অঙ্কটা তোমরা একটু রেশিও করে করবে, ঠিক আছে? একটু বড় অঙ্ক আছে, আমি 17টা করে দিচ্ছি, ঠিক আছে? 16 নম্বর একটু বড় অঙ্ক আছে, 17টা দেখো, খুব সহজ অঙ্ক।
বড় অঙ্ক এমসিকিউ তে আসার কথা না। 16 নাম্বারটা, 17 নাম্বারটা দেখো, বলছে NC3 প্লাস NC4, বলছে NC3 প্লাস NC4 গ্রেটার n+1 C3 হলে n এর কোন মানটা সঠিক হবে? n গ্রেটার 6, n গ্রেটার 7, n গ্রেটার 8, এটা দেওয়া আছে। তাহলে স্যার এটাকে আমরা একটা সূত্র ইউজ করতে পারি। কি সূত্র দেখো, বলতে পারি NC3 কে বলতে পারি না 4 - 1 প্লাস NC4 গ্রেটার কি আছে যা তা লিখলাম। ক্লিয়ার? এটা কি করলাম স্যার, শুধুমাত্র এই 3 জায়গায় লিখলাম 4 - 1, বাকি সব এই দুটো সেম রেখেছি। দেখো একটা সূত্র পড়ছে, দেখো কি সূত্র, দেখো তো NCR প্লাস NCR - 1 না, সূত্র কি বলো, n+1 CR। সূত্র ছিল তো এটা, NCR প্লাস NCR - 1, NCR প্লাস NCR - 1 কি ছিল সূত্র, এটা বলো, n+1 CR ছিল, তাই তো? সেম হবে n+1 CR, তো তাই করেছি। এটা ছিল গ্রেটার n+1 C3। একটু ক্লিয়ার আশা করি। ওকে, এবার বোথ সাইডে n+1 C3 তে ভাগ করে দাও, তাহলে কি হবে দেখো, ডিভাইড, বোথ সাইডে n+1 C3 তে ডিভাইড করে দিলাম। ওকে, বোথ সাইডে এই n+1 C3 ডিভাইড করলে কি হবে, এটা যেটা হবে এটা কেটে অন হয়ে যাবে। এবার দেখো, আচ্ছা স্যার এটা একটা সূত্র বলছি, দেখো স্যার NCR বাই NCR - 1 না, এই 3 কে বলতে পারি 4 - 1। দেখো এটা সূত্র বলছি, দেখো তো n+1 C4 বাই n+1 C। আচ্ছা 3 কে বলতে পারি 4 - 1। একটু ক্লিয়ার তো? দেখো তো একবার, এটা পরিষ্কার একটা সূত্র পড়ছে যে NCR বাই NCR - 1। দেখো তো n মানে কত, এখানে n মানে হচ্ছে n+1। দেখো তো NCR বাই NCR - 1 কি সূত্র, এটা n+1 CR, n-r+1 CR। এটা কি সূত্র হচ্ছে যে n-r+1 বাই r। কি সূত্র এটা, এই সূত্র দেখো, আবার লিখে দিচ্ছি সূত্রটা, NCR বাই NCR - 1 সূত্র হচ্ছে n-r+1 বাই r সূত্র। সেম দেখো তো NCR বাই NCR - 1 নাকি n-r, আর মানে এখানে কত বলো তো 4। এখানে n মানে কত, n মানে হচ্ছে দেখো NCR বাই NCR - 1, মানে n মানে এখানে n+1, তাহলে হবে n - r, আর মানে কত -4 প্লাস 1 বাই r, আর মানে কত 4 গ্রেটার 1। এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা এটু ক্যালকুলেশন করে দেখো তো কি হবে, দেখো তো -1 1 on 2 আর 4 n+2 হয়ে যাবে স্যার। এইটুকু এরপরে এইটুকু জায়গা করেছে, দেখো কি হবে, দেখো এইটুকু n কি হবে, এটা +2 সরি -2 হয়ে যাবে, n-2 হয়ে যাবে, দেখো তো বাই 4 গ্রেটার 1। আর বসে এটা 4 দিয়ে গুণ করে দাও, দেখো তো কি হবে n-2 গ্রেটার 4 হয়ে যাবে স্যার। তাহলে n গ্রেটার 4 প্লাস 2 n গ্রেটার 6। তাহলে অ্যান্সার হবে কত বলো স্যার, n গ্রেটার 6। তাহলে কত অ্যান্সার হবে বলো, অ্যান্সার হবে n গ্রেটার 6। অপশনে আছে n গ্রেটার 6, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, n গ্রেটার 6, অপশন এ। ওকে, সবাই ক্লিয়ার? তো কিভাবে করলাম, জাস্ট ফর্মুলা ইউজ করে করলাম, খুব সহজ। 17 নম্বর হয়েছে সবার, 18 নম্বরটা দেখো, পরের অঙ্ক দেখো 18। 18 নম্বর বলছে NP4 = 30 NC5 হলে n এর মান কত? খুব সিম্পল অঙ্ক একটা, বলছে NC4 = 30 × NC5 হলে 18 নম্বর 18 NC4 = 30 × NC5 হলে n এর মান কত? বলছে NC4 = 30 × NC5 হলে n এর মান কত? স্যার পরিষ্কার বুঝতে পারছি, খুব সহজ একটা অঙ্ক। কি লিখতে পারি বলো তো স্যার, আমি লিখতে পারি 1 = 30 × NC5 বাই NC4। আমি কি করলাম বলুন তো স্যার, খুব সহজভাবে আমি সূত্র অ্যাপ্লাই করলাম, বোথ সাইডে NC4 দিয়ে ডিভাইড করলাম। ও সরি, অঙ্কটা ভুল টুকেছি স্যার, আমি একটু ভুল টুকেছি। হ্যাঁ, অঙ্কটা এটা কোশ্চেন ছিল না, কোশ্চেন ছিল NP4, NC4 না, কোশ্চেন ছিল NP4, সরি এটা ছিল NP4 ছিল, সরি আমি সি পড়েছিলাম, সরি এখন টুকতে ভুল হয়েছিল। দেখো
তো স্যার NP4 এটা NC4 NC5, তাহলে স্যার একটা সূত্র ছিল NPR এর আর NCR এর মধ্যে। আমি তোমাদের থিওরি যারা ক্লাস তখন থিওরি ক্লাসটা দেখবে, আমি পরিষ্কার বলেছিলাম যে যে NPR ইকুয়াল টু R ভেক্টর ইনটু NCR হয়। এটা NPR আর NCR এর মধ্যে সম্পর্ক ছিল। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই এর আগের ভিডিওটা দেখবো, ওখানে এটা প্রমাণ করে দিয়েছিলাম কেন হয়, যে NPR ইকুয়াল টু R ভেক্টর ইনটু NCR হয়। ওকে, তাহলে সেম NPR এর জায়গায় কি লিখতে পারি বলো? R ভেক্টর ইনটু NCR লিখতে পারি, লিখতে পারি তো? তাহলে NPR মানে কি লিখতে পারি বলো? NPR লিখতে পারি যে R ভেক্টর ইনটু NCR। তাহলে লিখো R ভেক্টর মানে কত বলো? আর মানে এখানে 4 ভেক্টর ইনটু NCR। দেখো তো NPR ইকুয়াল টু কি লিখতে পারি? এটা লিখতে পারি না? এটা সূত্র ছিল, যারা দেখোনি প্রথম ভিডিওটা দেখবে, বুঝিয়ে দিয়েছিলাম, প্রমাণ করে দিয়েছিলাম এটা। এটা হচ্ছে সূত্র ছিল। NPR মানে R ভেক্টর ইনটু NCR, আর মানে এখানে 4, এগুলো কি আছে দেখো 30 ইনটু NC5। সবাই ক্লিয়ার? তাহলে এখানে কি বলতে পারি বলো তো? 4 ভেক্টর মানে 24 বাই 30 এদিকে ভাগ করে দাও ইকুয়াল টু NC5 বাই NC4 ওদিকে ভাগ করে দাও। সবাই ক্লিয়ার? কি করলাম বলো তো? 30 এদিকে ভাগ করলাম, এটাকে ওদিকে ভাগ করলাম। এবার স্যার এখানে তো আমরা কাটাকাটি করতেই পারি, কত দিয়ে করবে দেখো তো? 2 দিয়ে করলে 12 আর 15, 3 দিয়ে করলে কত হবে বলো? 6, আর কত হবে? 5। এদিকে স্যার দেখো তো, স্যার সূত্র পড়ছে দেখো তো, NCR বাই NCR মাইনাস 1 না? 5 মানে 4 মানে বলতে পারি 5 মাইনাস 1, তাহলে NCR বাই NCR মাইনাস 1 বলতে পারি। দেখো তো 5 মানে R পাবো, তাহলে R মাইনাস 1 4 কে বলতে পারি। এর হলে দেখো তো 6/5 ইকুয়াল টু, এর সূত্র কত হবে? এই N মাইনাস R প্লাস 1/, দেখো NCR বাই NCR মাইনাস 1 কি সূত্র? N মাইনাস R প্লাস 1/R, একটু আগে করলাম আমি। এভাবে এটাকে আমি কি করব? এই 5 কেটে দেবো। তাহলে কি পড়ে থাকলো দেখো, পড়ে থাকলো 6 ইকুয়াল টু N মাইনাস 5 প্লাস 1 মানে N মাইনাস 4। ওকে, তাহলে কত হবে? এদিকে নিয়ে আসলে 4টা হবে দেখো 10 ইকুয়াল টু N, এর মান কত হবে? 10। তাহলে কোনো কোশ্চেন আছে 18 নম্বর 10 এর মান 10? এই 10 তো অপশনে নেই, কি ভুল করলাম? এখানে একটা ভুল হয়ে গেছে। ও সরি, 3 দিয়ে কাটলে এটা 3 5 15, এটা হবে 3 4, এখানে 4 হবে, সরি এখানে 4 হবে। দেখো তো 3 দিয়ে এটা কাটলাম, 3 5 15, 3 4 12 4 হয় এখানে, সরি এখানে 4 হবে। ওকে, এখানে 4 হবে, সরি এখানে ভুল হয়ে গেছে, এটা 4 হবে। তাহলে এর মান কত হবে? 8 হয়ে যাবে। দেখো এর মান 8, সরি এখানে কাটতে ভুল হয়েছিল, এটাকে 3 দিয়ে কেটেছি, এটাকে 2 দিয়ে কেটেছিলাম, তাহলে 3 দিয়ে কাটলে 4 হয় এটা। যাই হোক, কারণ এর মান হবে 8। অপশন কত আছে দেখো তো? 8। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। কার কোনো কোশ্চেন আছে? তবে একটু মিস্টেক হতেই পারে, যা গরম করছে বুঝলে, প্রচুর গরম, আর ফ্যান চালিয়ে ভিডিও করলে খুব শব্দ হচ্ছে। এখন আমি স্টুডিওটা সেট আপ করতে পারিনি, তো যাই জন্য এই জন্য আমি গরমে তোমাদের জন্য ভিডিও করছি। আর স্টুডিও সেট আপ করলে আরো সুবিধা হবে ভিডিও করতে, ঠিক আছে? যাই হোক, দেখো তাহলে এর মান হবে 8, অপশন সি। আশা করি 18 নম্বরটা তোমাদের ক্লিয়ার হলো। 19 নম্বরটা দেখো, 19 নম্বরটা কি বলেছে দেখো, 19 নম্বরটা বলছে n স্কোয়ার মাইনাস n c2 ইকুয়াল টু n স্কোয়ার মাইনাস 4 c4 হলে n এর মান কত? মাইনাস 4, এটা এর মান কত? দেখো এই অঙ্কটা একদম ট্রিক নিয়ে করতে হবে, ট্রিক ছাড়া হবে না, খুব সহজ একটা অঙ্ক। এই অঙ্কটাকে যদি তুমি সূত্র ভাঙিয়ে করতে চাও, যে সূত্র দিয়ে সূত্র ভাঙিয়ে করতে চাও, এত বড় হবে তুমি শেষ করতে পারবে না, আনলজিক্যাল একটা অঙ্ক হবে, ঠিক আছে? সেই জন্য এই অঙ্কটাকে ওটি করবো। ওটি মানে কি বলতো? অপশন টেস্ট করব। বলো অপশন এতে কি দেওয়া আছে বলো? অপশন এতে দেওয়া আছে n ইকুয়াল টু 2। n এর মান 2 বসিয়ে দেখি সত্য না মিথ্যা। আচ্ছা বলো, n এর মান যদি 2 বসাই এখানে, তাহলে বলো তো এখানে বসাবো, এখানে বসাবো, এখানে যদি n এর মান 2 বসাই কি হবে একটু দেখো তো স্যার? আচ্ছা n এর মান 2 বসলে কি দেখো তো, 2 এর স্কয়ার মানে 4 হবে না স্যার? 4 মানে 4 0 না, তাহলে হবে দেখো 0 c4। এটা কি পসিবল হতে পারে কখনো স্যার? বলো এই জায়গাটাতে যে থাকে, এই জায়গাটাতে n থাকে, কি 0 হতে পারে কখনো? ভালো করে শোনো, এখানে যদি n এর মান 2 বসাই, মানে প্রথম অপশন টেস্ট করছি আমি, তাহলে অপশনে n ইকুয়াল টু 2 আছে প্রথম অপশন, তাহলে n এর মান যদি 2 বসাই, তাহলে এখন স্যার 2 এর স্কয়ার 4, 4 মানে 0, তাহলে এখানে কখনো 0 হতে পারে না। এনসিআর এর এই n কখনো 0 হতে পারে না, এখানে যে থাকবে এই যে এই এনসিআর এর এই n কখনো 0 হতে পারে না। তাই এই n এর মান যদি 2 বসাই, তাহলে 0 হয়ে যাচ্ছে না, এটা কখনো হতে পারে না।
এখানে এন এর মানে কখনো 2 হতে পারে না, যদি 2 হয়ে যায় এটা কত হবে বলো তো, 0 হয়ে যাবে, এটা পসিবল না, নট পসিবল। ওকে, সবাই ক্লিয়ার তো? এন এর মান কখনো 2 হতে পারে না, তাই অপশন এ রং, রাইট না, অপশন এ ভুল, অপশন এ ঠিক না। অপশন বি কত হচ্ছে, n = 3। এন এর মান যদি 3 বসাই, এন এর মান যদি 3 বসাই কি হয় দেখো তো, ক্যালকুলেশন করে দেখো তো, 3 বসাই কি হবে, 3 স্কয়ার মাইনাস 3 মানে হচ্ছে 9, 3 স্কয়ার 9 মাইনাস 3 মানে কি 6, তাহলে হবে দেখো তো, এন এর মান 3 বসালে কি হবে দেখো, এখানে করে দেখাচ্ছি, 6c2 = 3 বসালে কত হবে দেখো তো, 9 মাইনাস 5c4, তাই তো? তাই হচ্ছে, এটা ইকুয়াল কি না ইকুয়াল আমি বুঝতে পারছি, আর লাইন করে তাহলে বুঝতে পারবে। দেখো এটা কিন্তু বলতে পারি কিছু, দেখো ইমপ্লাইজ দ্যাট। আচ্ছা এনসিআর মানে বলতে পারি স্যার, দেখো তো এনসিআর মানে বলতে পারি এনসি এন মাইনাস আর সূত্র ছিল, এটা বলতে এনসিআর মানে বলতে পারি দেখো তো এনসি এন মাইনাস আর বলতে পারি স্যার, এটা ইকুয়াল টু কি ছিল বলো, 5c4। এর মানে বলতে পারি দেখো স্যার 6c4 = 5c4, সেটা কি পসিবল হতে পারে কখনো দেখো তো স্যার? এটা বলছে 6c4 5c4, 4 4 তো ইকুয়াল, এ দুটো তো ইকুয়াল, তাহলে সে দুটি মাঝে ইকুয়াল আছে, মানে এখানে 5 এখানে 5 থাকা উচিত ছিল, বা এখানে 6 এখানে 6 থাকা উচিত ছিল, যদি ইকুয়াল নেই তাহলে এই অঙ্কটা ইকুয়াল না, এই মানটা হবে না, এটা পসিবল না, এই মানটা রং। বুঝতে পারলে? দেখো এনসিআর মানে এনসি এন মাইনাস আর করলাম, আর এটা 5c4 5c রাখলাম, দুটো দেখলাম দেখো কি হলো 6c4 আর 5c4, এই দুটো 4 মানে এই দুটো ইকুয়াল না, মানে এই অঙ্কটা ইকুয়াল না। ওকে, অপশন সি বলছে n = 4। n এর মান যদি 4 হয় তাহলে আমাকে একটা কথা বলো, n এর মান যদি 4 হয় স্যার কি হবে বলো তো স্যার? এখানে তাও কি হবে দেখো, n এর মান 4 হলে কি হবে দেখো, 16 - 4 মানে 12, 12c4 = 12c2 ইকুয়াল, এটা কি হবে দেখো তো স্যার, 16 - 4 মানে 12c4। স্যার দেখো তো স্যার এই দুটো ইকুয়াল মানে কি আমরা কি জানি বলো, এই দুটো ইকুয়াল হতে হবে, অথবা এই দুটো যোগফল এটা হতে হবে, কোনটা কি সম্ভব হচ্ছে? কোনটা সম্ভব হচ্ছে না। দেখো 2 আর 4 যোগ করলে কি 12 হচ্ছে না, অথবা এই দুটো ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না। আমরা একটা ফর্মুলা জানতাম যে NCP = NCQ হলে আমরা কি হবে, হয় P = Q হবে, অথবা P + Q = N হবে, হয় P + Q = N হবে, অথবা P = Q হবে, অথবা P + Q = N হবে। এই দুটো কি হোল্ড করছে স্যার? দেখো তো NCP = NCQ, এই দুটো কি হোল্ড করছে স্যার? এদের ইকুয়াল তো হচ্ছে না, এটা হোল্ড করছে, এটা কি হচ্ছে তো দুটো যোগফল এটা হচ্ছে, তাও হচ্ছে না, তার মানে এই অপশনটা রং, এই অপশনটা আমাদের হবে না, এই তিনটে অপশন আমাদের হলো না। ডি নম্বর অপশনে কি আছে বলো তো, নান অফ দিস, বা এদের মধ্যে কোনোটাই না, আর ডি নম্বর অপশন ইজ রাইট অ্যান্সার, NOT, নান অফ দিস, এদের মধ্যে কোনোটাই না, রাইট অ্যান্সার কত, অপশন ডি। তাহলে এই যে 19 নম্বর অঙ্কটা আমরা এভাবে সলভ করলে সব থেকে সহজ অর্থাৎ ইজি মেথডে আমরা করতে পারবো, যে অপশন টেস্ট ওটি করলে সহজে বলতে পারবো। তাহলে এই যে 19 নম্বর আনসার অপশন কত হবে, নান অফ দিস, অর্থাৎ কোনোটাই না। ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পারলে? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? দেখো 20 নম্বর অঙ্কটা দেখো, স্যার 20 নম্বর অঙ্কটা দেখো একবার কি বলেছে, বলছে খুব 20-21 খুব ট্রিকি অঙ্ক, এগুলো দেখো। বলছে একটি ফুটবল প্রতিযোগিতায় মোট 153টি ম্যাচ আয়োজন করা হয়েছে, মানে একটা ফুটবল প্রতিযোগিতা হবে, সে প্রতিযোগিতায় 153টি টোটাল ম্যাচ আয়োজন করা হয়েছে, মানে 153টি টোটাল ম্যাচ খেলা হবে। কতগুলো ম্যাচ হবে? 153টি টোটাল ম্যাচ খেলা হবে, ভালো করে শুনবে, 153টি টোটাল ম্যাচ খেলা হবে। আচ্ছা, যদি প্রতিটি দল অন্য দলগুলির সাথে মাত্র একটি করে ম্যাচ খেলে, একটি দল আরেকটি দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে, শুধু একটি করে ম্যাচ খেলবে, তাহলে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা কত? তাহলে কতগুলি দল অংশগ্রহণ করেছিল, ভালো করে শুনবে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টোটাল ম্যাচ কতগুলো, 153টি। আচ্ছা, প্রত্যেকটি দল আর একটি দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে, তার টোটাল অংশগ্রহণকারী দলের সংখ্যা কত? আচ্ছা, টোটাল দলের সংখ্যা ধরি, টোটাল দলের সংখ্যা যদি n হয়, তাহলে n সংখ্যক দল ওখানে খেলবে। যদি n সংখ্যক দল হয় তাহলে বলতে পারে কতগুলো ম্যাচ টোটাল আয়োজন করা হবে। আচ্ছা বলো, টোটাল দল কতগুলো আছে, n সংখ্যক আছে, তাহলে বলতে পারে কতগুলো ম্যাচ ওখানে খেলা যেতে পারে। আচ্ছা বলো, এক একটি ম্যাচ খেলার জন্য কত করে দলের দরকার বলো?
এক একটি ম্যাচ খেলার জন্য কটা দলের দরকার? দুটো দলের দরকার। দুটো দল তবে তো ম্যাচ খেলবে, যেমন কেকেআর আর এমআই দুটো দল মিলে তো একটা ম্যাচ খেলবে, যেমন আরসিবি প্লাস দিল্লি দুটো দল মিলে তো একটা ম্যাচ খেলবে। তাহলে এক একটা ম্যাচ খেলার জন্য দুটি করে দলের প্রয়োজন না? তাহলে টোটাল এন সংখ্যক দল আছে আর এক একটা ম্যাচ খেলার জন্য দুটি করে দলের দরকার। তার টোটাল কতগুলো ম্যাচ হবে স্যার? টোটাল ম্যাচ কতগুলো হবে স্যার বলতে পারবে স্যার? টোটাল ম্যাচ কতগুলো হবে? এন সংখ্যক দল আছে, তার মধ্যে এক একটা ম্যাচ খেলার জন্য দুটি করে দলের দরকার। টোটাল ম্যাচ হবে NC2। তার কোনো কোশ্চেন আছে? টোটাল ম্যাচ কতগুলো হবে? NC2 হবে। কেন NC2 হবে? বিকজ আমরা জানি যে টোটাল দল কত এন সংখ্যক আছে আর এক একটা ম্যাচ খেলার জন্য দুটি করে দলের দরকার হয়। যেমন আমরা আরসিবি ভার্সেস পাঞ্জাব আজকে খেলা আছে তোমাদের, আরসিবি ভার্সেস পাঞ্জাব। ওকে, তাহলে এই আরসিবি ভার্সেস পাঞ্জাব মানে দুটো দল একটা ম্যাচ খেলবে তো তার জন্য। তাহলে একটা ম্যাচ খেলার জন্য দুটি দল হলে টোটাল দল কত করে? টোটাল দল হচ্ছে এন সংখ্যক আর দুটি করে দলের দরকার, তাই টোটাল ম্যাচ হবে NC2। ক্লিয়ার? স্যার আমাদের পরিষ্কার বইয়ের মধ্যে বলে দিয়েছে যে এই NC2 মানে কি টোটাল ম্যাচ, তো এর পরিষ্কার 153 বইয়ের মধ্যে বলে দেওয়া আছে। কি দেওয়া আছে? টোটাল ম্যাচ কত হবে? 153টি। তাহলে এটা টোটাল ম্যাচ, তাহলে NC2 = 153। কার কোনো কোশ্চেন আছে এটাতে? কারোর কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। সেটা কি বলতে পারি দেখো তো, সেটা বলতে পারি দেখো তো, n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n - 2 তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 153। কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা এটা সিম্পলিফাই করি। আচ্ছা n ফ্যাক্টোরিয়ালকে বলতে পারি দেখো তো n ইনটু n - 1 ইনটু n - 2 তার ফ্যাক্টোরিয়াল বাই 2 ইনটু n - 2 তার ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল 2 হয়, 2 ইনটু 1 মানে 2 হয়। এবার দেখো ইকুয়াল টু 153 ছিল। কারো কোনো কোশ্চেন আছে এখানে? তাহলে n - 2 ফ্যাক্টোরিয়াল কাটলো। তাহলে পরিষ্কার কি বলতে পারি দেখো তো, n ইনটু n - 1 ইকুয়াল টু 153 ইনটু 2। 153 স্যার, 15 না 153। ওকে, সেটা সলিউশন করবো স্যার। এদিকে করছি দেখো, এদিকে করছি সলিউশন দেখো। n ইনটু n - 153 ইনটু 2 না, তাহলে 2 ইনটু 153 কে বলতে পারি 3 ইনটু 51। 153 কে ভাঙছি দেখো তো, 51 ইনটু 3 করলে 153 হয়। দেখো তো 3 কে 3, 3 5 15, 153। আচ্ছা আবার দেখো তো আমি এটা ভাঙতে পারি দেখো তো, 2 ইনটু 3। আচ্ছা 151 কে বলতে পারি 3 ইনটু 17। আমি এটা সহজে ক্যালকুলেশন করার জন্য করছি, n এর মান বের করার জন্য করছি। হ্যাঁ দেখ বলতে পারি কি এটা? আবার বলে দেখো তো, n ইনটু n - 1 ইকুয়াল টু 3 × 6 = 18। 18 ইনটু 17 বলতে পারি এটা দেখো তো একবার বলতে পারি। তারপরে দেখো তো সেখানে বলতে পারি দেখো তো 17 মানে বলতে পারি 18 - 1 বলতে পারি কিনা বলো? এবার স্যার এখানে এটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার করে বলতে পারো n এর মান কত। দেখো তো n ইনটু n - 1 মানে 18 ইনটু 18 - 1, তাহলে n এর মান কত? 18 না? পরিষ্কার পাতি বাংলা ভাষায় n এর মান 18। বুঝতে পেরেছো সবাই? সবার ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আমাদের 18টি অংশগ্রহণকারী দল, কতগুলো দল অংশগ্রহণ করবে? 18টি দল অংশগ্রহণ করবে। একদম সবার ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এইগুলো অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার দরকার। দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে আশা করি? সবাই বুঝতে পেরেছো? ওকে, সবার ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের আজকে এই ভিডিও ভালো লাগে আমার প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে আমার খুব ভালো লেগেছে, আমরা বুঝতে পেরেছি। যদি কোনো অঙ্ক না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে আরেকবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকে এখান থেকে থাক, দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে। প্লিজ তোমরা আমার সঙ্গে থাকবে, যদি ভিডিও ভালো লাগে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। হ্যাঁ, তোমাদের এই রেসপন্সে আমার কিন্তু ভিডিও করার এনার্জি পাবো আমি। ঠিক আছে, ঠিক আছে, আজকে টাটা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ওকে, টাটা, থ্যাংক ইউ।